আসসালামু আলাইকুম। একটা নারীকে আমরা খুব সহজেই বলি মাসিকের সময় ব্যথা স্বাভাবিক একটা ব্যথা, সবারই হয়, সহ্য করো। কিন্তু আমরা কখনো তার পাশে গিয়ে জিজ্ঞেস করি না যে তার এই ব্যথা কি শুধুই ব্যথা? তার কত রাত সে না ঘুমিয়ে কাটিয়েছে ব্যথার জন্য, কতদিন সে স্কুলে যায় নাই, কতদিন সে অফিস করে নেই, কত রাত সে বিছানায় কুঁকড়ে পড়েছিল। আমরা আসলে এই ব্যথাগুলো জানি না, নীরবে নিভৃতে মেয়েরা সহ্য করে যায়। কিন্তু এই নীরব নিভৃতে সহ্য করে যাওয়া ব্যথার নাম মাঝে মাঝে এন্ডোমেট্রিওসিসও হতে পারে। এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যা টিনেজ থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত, তার মানে মাসিক উঠে যাওয়া পর্যন্ত একটা মেয়েকে জীবনকে ব্যথায় কষ্ট দিতে পারে। এজন্যই আমরা আজকে সবাই একত্রিত হয়েছি এন্ডোমেট্রিওসিস নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান এন্ডোমেট্রিওসিস, লেটস টক এন্ডোমেট্রিওসিস পডকাস্ট। আজকে এটা শেষ পর্ব। সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার ফাহমিদা রশিদ সাথী, সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ফার্টিলিটি স্পেশালিস্ট শেভরন ফার্টিলিটি সেন্টার চট্টগ্রাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নবিস্তা ফার্মা নিবেদিত লেটস টক এন্ডোমেট্রিওসিস পডকাস্টের শেষ পর্বে। এবং এটা আয়োজন করেছেন এন্ডোমেট্রিওসিস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সহযোগিতায় আছেন প্রথম আলো। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুই বাংলাদেশের বিখ্যাত চিকিৎসক এবং বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ প্রফেসর রাশিদা বেগম, চিফ কনসালটেন্ট আইসিআরসি, প্রেসিডেন্ট ফার্টিলিটি স্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশ এবং ফাউন্ডার এন্ডোমেট্রিওসিস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সাথে আছেন প্রফেসর মারুফ সিদ্দিকী, সেক্রেটারি জেনারেল ফার্টিলিটি স্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশ এবং চিফ কনসালটেন্ট ঢাকা ফার্টিলিটি সেন্টার। আপনাদের দুজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। ধন্যবাদ। প্রথমেই যাচ্ছি প্রফেসর রাশিদা বেগম ম্যাডামের কাছে। এই যে এন্ডোমেট্রিওসিস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা যে ফাউন্ডেশন হিসেবে আপনি শুরু করলেন, কি উদ্দেশ্য নিয়ে এই ফাউন্ডেশনটা শুরু করলেন ম্যাডাম? ধন্যবাদ তোমাকে। অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিওসিস তো তুমি শুরুই করেছো, বলেছে যে তীব্র ব্যথাদায়ক অসুস্থতা। এই এন্ডোমেট্রিওসিস একেবারে নাবালিকা থেকে কেবল সাবালিকা যখন হয় তখন থেকেই তার এই ব্যথা শুরু হয়। আমরা যেটাকে মেডিকেল টার্মে অ্যাডোলেসেন্ট গার্লস বলি, তাদের থেকে শুরু করে পুরো রিপ্রোডাক্টিভ এজ পর্যন্ত এই অসুস্থতাটা থাকে। এর মূল সমস্যা হলো তীব্র ব্যথা। তীব্র ব্যথা হওয়ার জন্য সে ব্যথানাশক ঔষধ থাকে, বিভিন্ন সার্জারি থাকে। পরবর্তীতে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সেটা কমপ্লিট রিমুভাল হলে পরে আরো আলোচনা হবে, তখনও সে নিষ্কৃতি পায়। কিন্তু একটা জটিল সমস্যা হলো বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্বর চিকিৎসা করতে গিয়ে আমি দেখলাম, সে আজ থেকে 25 বছর আগে থেকে আমি বন্ধ্যাত্বের চিকিৎসা শুরু করেছি। তখন থেকে দেখলাম যে প্রতিটা বন্ধ্যাত্বের কারণের সবচেয়ে জটিলতম কারণ হলো এন্ডোমেট্রিওসিস। এবং এই যে এন্ডোমেট্রিওসিসের কারণে বন্ধ্যাত্ব হয়, শুধু এন্ডোমেট্রিওসিসের জন্য হয় তা না, আয়াট্রোজেনিক মানে এই এন্ডোমেট্রিওসিসগুলোর যে সার্জারি করা হয় সেটার কারণে বন্ধ্যাত্ব হয়। তাহলে এই ডিজিজটার আর্লি ডায়াগনোসিস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, এটা বন্ধ্যাত্বের প্রকোপ থেকে কমাতে পারে। বন্ধ্যাত্ব হওয়ার পরে যে চিকিৎসাগুলো আমরা দেই, তার ওভারি এমনভাবে নষ্ট হয়ে যায়, সেই চিকিৎসার স্কোপ থাকে না। বিশেষ করে এন্ডোমেট্রিওসিস সিভিয়ারিটি ফর্মে যেটা আইভিএফ পর্যন্ত লাগে এবং আইভিএফ এদের বেশি লাগে, কিন্তু আইভিএফ আমরা ভালো ফলাফল পাই না, কারণ এগ পাওয়া যায় না। এগ না থাকলে কিভাবে রেজাল্ট হবে? তখন আমার মাথায় কাজ করলো যে কিভাবে গণসচেতনতার জন্য তো আমরা কাজ করি, এবং ডাক্তারদেরকেও সমস্ত একদম রুট লেভেলের ডাক্তার থেকে শুরু করে এটা কিভাবে পৌঁছানো যায়, সেটার জন্য আমাদের জানো এন্ডোমেট্রিওসিস সোসাইটি আছে একটা, সেখানে তারাও সেটা নিয়ে অনেক কাজ করছে। তো সেই জনসচেতনতা এবং ডাক্তারদের সচেতনতা যে এন্ডোমেট্রিওসিস হলেই যে কোনো গাইনোকোলজিস্ট, যে কোনো ডাক্তার যেন সেটাতে হাত না দেয়। বিশেষ করে অ্যাডোলেসেন্স এন্ডোমেট্রিওসিস, তাদের যদি সার্জারি করে এবং সেই সার্জারি করার পরে পরবর্তীতে তাকে যদি আবার অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি না দেয়, তারপরে আবারও সার্জারি করে, তো সেই মেয়েগুলো কিন্তু ওভারিয়ান ফেইলিউরে চলে যেত। আমরা তার বাচ্চা হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। কাজে কি করে আমরা এদেরকে রক্ষা করতে পারি, এবং যে সমস্ত পেশেন্টের একটা বড় সার্জারি দরকার হয় বা আইভিএফ দরকার হয় কিন্তু টাকা নাই, গরিব পেশেন্ট, তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি। কিন্তু একটা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যদি এই স্বল্প আয়ের বা গরিব পেশেন্টদের কোনো চিকিৎসা হেল্প করতে পারি,
প্রথমত প্রিভেনশন এবং ট্রিটমেন্টের বেলায় তাদের যদি চিকিৎসা হেল্প করতে পারি, তাহলে অনেক পেশেন্টই, যেমন পার্সোনালি আমি অনেক হেল্প করে থাকি। তো আমরা ফাউন্ডেশনের একটা গ্রুপ হলাম, যেমন মারুফ সিদ্দিকী আছে এই ফাউন্ডেশনের সাথে, আরো অনেকে আছেন, তোমরাও সবাই এর সাথে জড়িত। কাজে আমরা সবাই মিলে যদি এই স্বল্প আয়ের বা আরো নিম্ন আয়ের লোকেদের একটু হেল্প করতে পারি, সেই উদ্দেশ্যে ফাউন্ডেশনটা করা। এবং এর ব্যানারে অনেক পেশেন্টের ফ্রি চিকিৎসা দিয়েছো। ফ্রি মানে একেবারে টোটাল ফ্রি তো দেওয়া যায় না, তার ওষুধপত্র যা লাগে, আমাদের চিকিৎসাটা ফ্রি দিতে পারছি। আইভিএফ আমি তাদের কিন্তু আমাদের চিকিৎসা ফ্রি দিয়ে থাকি, কিন্তু আনুষঙ্গিক জিনিসপত্র যেটা লাগে। এরপরে যদি ফাউন্ডেশন গুলো কি করে, তোমার ফান্ড ক্রিয়েট করে, সেই ফান্ড দিয়ে গরিব পেশেন্টদের ফ্রি ট্রিটমেন্ট দেওয়া যায়। যদি সেরকম অপটিমাম ফান্ড ক্রিয়েশন হয় কখনো, তাহলে আমরা টোটাল ফ্রি চিকিৎসা দিতে পারবো যাদের প্রয়োজন হবে আর কি। এই উদ্দেশ্যে করা। তো এটা কেবল হাঁটি পাপা শুরু করেছে। যদি কখনো বড় ফান্ড ক্রিয়েশন হয় যে তাদেরকে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিতে পারবো, তখন হয়তো দেবো, এই আশাই এটা করা। এখন সবাই মিলে আমরা কি করতে পারি। ধন্যবাদ ম্যাডাম। আসলে তার মানে হচ্ছে আপনি রোগীদের জন্য করছেন, ডাক্তারদেরকে ট্রেন করছেন এবং ভবিষ্যতে সবাইকে অ্যাওয়ার্ড করানোর জন্য আপনি কাজ করছেন। এই ফাউন্ডেশন আরো সামনে এগিয়ে যাক এই প্রত্যাশা করছি। এখন আসছি মারুফ স্যারের কাছে। এই যে একটা রোগ, মাত্র নাম হলো এন্ডোমেট্রিওসিস, কিন্তু আছে একটা ফাউন্ডেশন, বাংলাদেশে একটা সোসাইটি আছে, এশিয়ান এন্ডোমেট্রিওসিস সোসাইটি আছে, ওয়ার্ল্ড এন্ডোমেট্রিওসিস সোসাইটি আছে। এই একটা রোগ নিয়ে এত মানে যজ্ঞ কেন? আসলে কি দরকার আছে? কি মনে করেন আপনি? ধন্যবাদ ফাহমিদা। আসলে ব্যাপারটা খেয়াল করবেন যে এন্ডোমেট্রিওসিস একটা কমপ্লিকেটেড রোগ, যেটা অলরেডি রাশিদ আপা বলেছেন যে একটা মেয়ের জীবনচক্রের বিভিন্ন ফেজে কিন্তু এন্ডোমেট্রিওসিসের প্রভাব থেকে যায়। অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে যখন তার বিয়ে হবে, পরবর্তীকালে সে যখন বাচ্চা চাবে, ইভেন 2 বাচ্চার পরও মেনোপজের আগ পর্যন্ত এই রোগের যথেষ্ট প্রভাব বিভিন্ন ক্ষেত্রে থেকে থাকে। আরেকটি প্রবলেম হচ্ছে এই রোগটা সম্বন্ধে অনেক কিছু আমরা জানি না, এখনও লট অফ থিং আর নট ইট এক্সপ্লোর্ড, আমরা জানি না। তাই প্রতিনিয়ত গবেষণা করে বা আমাদের রোগীদের উপরে চিকিৎসা করে যে জ্ঞান আমরা অর্জন করছি সারা বিশ্ব থেকে, সেটাকে আমরা শেয়ার করে চেষ্টা করি একটা প্রোটোকল বানানোর, যে এই করলে হয়তো আমাদের রোগীদের অধিক লাভবান হতে পারে। এটা নিয়ে একটা কনসেনসাস তৈরির প্রয়োজন হয়। ফলে সারা ওয়ার্ল্ডে বিভিন্ন সোসাইটিগুলো বসে কিন্তু নিজেদের মধ্যে তাদের লব্ধ জ্ঞান বিনিময়ের মাধ্যমে চেষ্টা করে একটা প্রোটোকল তৈরি করা, যে কীভাবে রোগীদেরকে আমরা সর্বোচ্চ মানে হেল্প করতে পারি বা চিকিৎসা করতে পারি। এখানে খেয়াল করতে হবে এই রোগের ব্যাপ্তি কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে, হ্যাঁ, এবং এটা ইট ইজ অ্যান অ্যাগ্রেসিভ ডিসিজ। এটা সহজে ট্রিট করা যায় না এবং সহজে সমাধান করা যায় না। জিনিসটা পার্মানেন্ট কিওর করা ভেরি ভেরি ডিফিকাল্ট। বিশেষ করে যাদের বাচ্চা দরকার তাদের ক্ষেত্রে পার্মানেন্ট কিওর করা বলতে গেলে অসম্ভব। সুতরাং এইসব ক্ষেত্রে সারা বিশ্বে অজস্র রোগী আছে যারা এই প্রবলেম সাফার করছে, এবং ইনফ্যাক্ট আইভিএফ এই রোগের সাকসেস রেট ভালো না। আইভিএফ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বাইপাস করতে পারছি, কিন্তু এন্ডোমেট্রিওসিসকে বাইপাস করা নট সো ইজি। ফলে এই ব্যাপারটা সারা ওয়ার্ল্ডে আছে বলে তারা প্রতিনিয়ত প্রোটোকল তৈরি করার চেষ্টা করছে, সবাই মিলে বসে কনসেনসাস তৈরি করার চেষ্টা করছে, এবং এই কারণে এত সোসাইটির জন্ম হয়েছে। শুধু তাই না, এই সোসাইটিগুলো প্রতি বছর কিন্তু তাদের গবেষণা প্রেজেন্ট করছে, কনফারেন্সে মত বিনিময় করছে, এবং নট অনলি দ্য সোসাইটিস, এখানে কিন্তু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে এন্ডোমেট্রিওসিস সাপোর্ট গ্রুপও আছে, যারা কিন্তু ডাক্তার না, যারা রোগীদের বিভিন্ন সাইকোলজিক্যাল সাপোর্ট প্রদানে তাদেরকে হেল্প করছে। কারণ একটা মেয়ের ডিজিজের ফলে নট অনলি ইনফার্টিলিটি প্রবলেম হচ্ছে, তার সোশ্যাল প্রবলেম হচ্ছে, পেট ব্যথা, হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারছে না, তার ম্যারেজ প্রবলেম হচ্ছে, সেই পেট ব্যথার কারণে কাজে যোগদান করতে পারছে না, ফলে অনেক রকম প্রবলেম তৈরি হচ্ছে। সো ডেফিনেটলি এগুলো যুক্তি আছে, এবং এন্ডোমেট্রিওসিস রিলেটেড সোসাইটিগুলোর কার্যক্ষমতা আসলে ডে বাই ডে আরও ব্যাপ্তি আরও বাড়ছে। ফলে আমার মনে হয় এটা প্রয়োজন আছে, কারণ এটা কবে যে আমরা সমাধান করতে পারবো আমরা আসলে জানি না। আসলে তাই, রোগ একটা হলো, তার ব্যক্তিকাল অনেক, তার টিনেজ থেকে শুরু করে প্রায় মেনোপজের পরে পর্যন্ত এই রোগের ব্যক্তি, যার কারণে আসলে এবং কোনো কারণ এখনো নির্দিষ্ট খুঁজে পাওয়া যায়নি, প্লাস সমাধানও নাই খুব একটা, যার কারণে আসলে এতগুলো সোসাইটি কাজ করছে। ধন্যবাদ আপনাকে। এখন আসছি আবার রাশিদা ম্যাডামের কাছে। যদিও আমরা পডকাস্টের মাধ্যমে অনেকবার বলেছি যে এন্ডোমেট্রিওসিসটা কি, আজকের অনুষ্ঠানে যদি আবার একটু সংক্ষিপ্ত করে বলেন আসলে এন্ডোমেট্রিওসিস মানে কি? এন্ডোমেট্রিওসিস হলো যে এন্ডোমেট্রিয়াম, জরায়ুর 3টা লেয়ার থাকে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামটা ভিতরের লাইনিংটা। তো মেয়েদের যে মাসিক চক্র, সেই মাসিক চক্রে এন্ডোমেট্রিয়ামের একটা পরিবর্তন হয়। এখানে গ্ল্যান্ড, ভেসেল এগুলো সব
ডেভেলপ করতে থাকে ইমপ্লান্টেশন করার জন্য, প্রেগনেন্সি করার জন্য। এটা একটা রেগুলার চলতে থাকে, প্রেগনেন্সি হোক আর না হোক। যদি না হয় প্রেগনেন্সি, তখন মাসিক বের হয়ে যায়। যদি প্রেগনেন্সি হয় তো কন্টিনিউ করলো। তো প্রতি মাসেই একটা মেয়ের এই মাসিক হয়। যতদিনে বিয়ে না হয় ততদিন তো হবেই, এবং বিয়ের পরে যখন সে বাচ্চা না নিতে চায় তখন হবে, বাচ্চা যখন নিল তখন হবে। এই যে এন্ডোমেট্রিয়ামের যে শেডিংটা হয়ে মাসিক হয়ে বের হয়ে যায়, এন্ডোমেট্রিওসিসে এইরকম এন্ডোমেট্রিয়াম এই জরায়ুর যে ইন্টারনাল লাইনিং তার বাইরে হয়। ইভেন মায়োমেট্রিয়াম যেটা সেখানে হতে পারে। মায়োমেট্রিয়ামে যখন হয় তখন সেটাকে বলে এডিনোমায়োসিস। আর জরায়ুর বাইরে যখন হয়, সে জরায়ুর বাইরে হেড টু ফুট, মাথা থেকে শুরু করে যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, চোখে হয়, ফুসফুসে হয়, ইন্টেস্টাইনে হয়, অ্যাপেন্ডিক্স হয়, যে কোনো কাটা জায়গায় হয়, যে আগের কোনো সার্জারি থাকে। এবং পেলভিসে সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি হলো ওভারিতে হয়, এবং তোমার খাদ্যনালীর পিছনের ইউটেরাসের পিছনের দিকে অনেক জায়গায় যেখানেই হয় সেখানেই এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড গুলো থাকে। এই যে মাসিক চক্রের সময় তার যে চেঞ্জটা হয়, সেটা জরায়ুর ভিতরে যে এন্ডোমেট্রিয়াম সেখানে যেমন চেঞ্জ হয়, একই চেঞ্জ কিন্তু বাইরে যে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস গুলো হয় সেখানে হয়। ফলে কি হয়, যখনই প্রেগনেন্সি হয় না, মাসিক হয়, তখন জরায়ুর যে লাইনিংটা সে তো শেডিং হয়ে একটা ন্যাচারাল পাথ হয়ে আছে যেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ভিতরে যেগুলো থাকে সেগুলোতে বের হতে পারে না। তাহলে ওই যে মিনিস্ট্রাল ব্লাডটা, ইন্টারনাল ব্লাডটা কালেক্ট হতে থাকে। কালেক্ট হতে হতে যেটা বললেন যে ম্যাক্সিমামই হয় তোমার ওভারিতে, তখন ওটা একটা লিকুইড, এবং সেটা কালেক্ট হতে হতে একটা সিস্ট ফর্ম করে। সিস্ট মানে একটা থলি। তো ওখানে প্রতি মাসে জমা হতে 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 এটা বড় হয়। তো এটাই হলো এন্ডোমেট্রিওসিস। যেহেতু ওখানে মাসিকের ব্লাড জমা হয়, তো সিভিয়ার পেইন হয়। যখন মাসিক শুরু হয় তখন সিভিয়ার পেইন হয়ে যায়। এই ব্লাডটা বের হতে পারে না দেখে তীব্র ব্যথা হয়, সিস্টে একটা টেনশন ক্রিয়েট করে, যার জন্য ব্যথা হয়। এছাড়া যখন জ্বরের পিছনে থাকে, আমরা ফর্নিক্স বলি, ওই জায়গাটা যখন ডিপোজিট হয়, তখন মেলামেশা করার সময় ম্যারিড ওমেন যারা থাকে, আমরা সেখানে আসছি ম্যাডাম। ব্যথা হয়। হ্যাঁ, এন্ডোমেট্রিস তাহলে ম্যাডাম বলবো, মানে খুব সহজে আমি মনে করি আজকে দর্শক যারা আছেন তারা স্পষ্ট বুঝতে পারছেন আসলে এন্ডোমেট্রিস জিনিসটা কি। লক্ষণগুলোতে আমরা পরবর্তী সময় আসছি, মারুফ স্যারের কাছে আসছি। এই যে এন্ডোমেট্রিওসিস, ব্যথা, ব্যথা দিয়েই শুরু, ব্যথা দিয়েই শেষ। শুধু কি ব্যথা? এই ব্যথা হলেই কি সে ডাক্তারের কাছে চলে যাবে মাসিকের সময় ব্যথা হলে, নাকি আরো অন্য কোনো চিহ্ন আছে যেগুলো, অথবা লক্ষণ আছে যেগুলো দেখলে সে পরে ডাক্তারের কাছে যাবে? এন্ডোমেট্রোসিস একটি অদ্ভুত রোগ। এখানে খেয়াল রাখতে হবে, যদিও টিপিক্যাল প্রেজেন্টেশনটা মাসিকের সময় ব্যথা বা ডিসমেনোরিয়া নিয়ে, বাট এন্ডোমেট্রোসিসের ব্যাপারে বলা হয় যে সাইন সিমটমটা তার এক্সটেন্ট অফ ডিজিজের সাথে সবসময় কোরিলেট করে না। অনেক সময় দেখা যায় তার ছোট এন্ডোমেট্রিওসিস বা ছোট চকলেট সিস্ট আছে, কিন্তু তার তীব্র ডিসমেনোরিয়া হচ্ছে, ইভেন তার ডিসপ্যারিনিয়া, হাজব্যান্ডের সঙ্গে থাকতে গেলে সে ব্যথা পাচ্ছে, এবং অনেক ধরনের তার সারা মাসিকের সময় ব্যথা কন্টিনিউ করছে। আবার ইভেন দেখা যায় অনেক বড় বড় চকলেট সিস্ট নিয়ে সে বসে আছে, সেটা হচ্ছে ইনসিডেন্টাল ডায়াগনোসিস, কোন আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়েছে, তার তেমন কোনো লক্ষণই কিন্তু নাই, হয়তো কেবলমাত্র বাচ্চা হতে সমস্যা হচ্ছে। সুতরাং টিপিক্যালি আমরা যদি ধরি, সমস্যাটা মূলত আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতেও মাসিকের সময় পেট ব্যথার উপরই গুরুত্ব দিয়ে থাকি, এবং এটা ইউজুয়ালি হয় কি প্রগ্রেসিভ। সাধারণত দেখা যাবে যে একটু কম ছিল, হয়তো 6 মাস 1 বছরে গ্র্যাজুয়ালি এটা অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং টিপিক্যাল ক্রাইটেরিয়াটা হচ্ছে যে পিরিয়ডের শুরুর পরে ব্যথাটা বেড়ে যাবে, ব্যথাটা শেষ হয়ে যাবে পিরিয়ড হওয়ার পরে, কিন্তু একটু একটু ব্যথা কিন্তু প্রায় তার সারা পিরিয়ডই কন্টিনিউ করবে। সুতরাং এটার উপরে ভিত্তি করে আমরা দিয়ে থাকি। তার সাথে যদি দেখা যায় কোনো পেশেন্টের অন্য কোনো প্রবলেম হচ্ছে, যাতে হাজব্যান্ডের সঙ্গে থাকতে সমস্যা হচ্ছে, যাতে ইনফার্টিলিটির প্রবলেম হচ্ছে, বাচ্চা হতে সমস্যা হচ্ছে, এসব ক্ষেত্রে আমরা সাধারণত এগুলো গ্রস সিমটম, যেগুলোর উপর ভিত্তি করে আমরা প্রথমে এন্ডোমেট্রিওসিস শনাক্ত করার একটা পথে অগ্রসর হতে পারি। তার মানে ব্যথা নয়, আরো অনেকগুলো লক্ষণ আছে যেগুলো হলে আসলে এন্ডোমেট্রিওসিস মনে হতে পারে। এখন আসি ম্যাডামের কাছে। এই যে অনেক সময় আসলে দেরি হয়, অনেক লিটারেচারে বলে যে এন্ডোমেট্রিওসিস তার আসল রোগ হওয়া থেকে শুরু করে শনাক্ত হওয়া পর্যন্ত 10 বছর মতো সময় লাগে। আর আমাদের বাংলাদেশে অনেকে আসলে মাসিকের সময় ব্যথা, যেটা বলছিলাম, যে স্বাভাবিক মনে করে, যার কারণে অনেক সময় ডাক্তারের কাছে সামাজিক লোকলজ্জা অথবা সামাজিক আমাদের পরিমণ্ডল যেটা আছে সেটার কারণে দেরি হয়। এটাই কি মূল কারণ আমাদের দেশে দেরি হওয়ার, নাকি অন্য কোনো কারণ আছে? আমাদের দেশে কেন এই যে ডায়াগনোসিসে দেরি হয়? ডায়াগনোসিসের দেরি শুধু আমাদের দেশে না, এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস বলা যে 11 বছর লাগতে পারে ডায়াগনোসিস করতে, যার জন্য ডায়াগনোসিসটা মূলত হয় 22 থেকে 25 এরকম সময় বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস।
আর এই জন্য আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। আর্লি ডায়াগনোসিস যদি হয় তাহলে ট্রিটমেন্ট, একমাত্র ট্রিটমেন্ট মাসিক বন্ধ করে রাখা। তাহলে কিভাবে এই যে আমরা সম্ভব যদি early বুঝি যে diagnosis? এটা এন্ডোমেট্রিওসিস এবং তার মাসিকটা বন্ধ করে, যেহেতু বললাম যে মাসিকের ব্লাডটা জমা হয় দেখে ব্যথা হয়, এবং ওভারিতে যখন ওভারিয়ান টিস্যু কিন্তু প্রতিনিয়ত তার নষ্ট হয়ে যাচ্ছে। এখন আর্লি ডায়াগনোসিস কি করে হবে? যখন অ্যাডোলেসেন্স গার্লদের শুরু হয় তো সে ব্যথার জন্য মেডিসিন স্পেশালিস্ট, সার্জন, গাইনোকোলজিস্ট সবার কাছেই যায়। যে যে সাবজেক্টের সে তার ডিজিজ মনে করে, যেমন মেডিসিন তাকে আইবিএস মনে করে, সার্জারির লোক হয়তো অ্যাপেন্ডিসাইটিস মনে করলো, এরকম মনে করে খুব আর্লি স্টেজে তার একমাত্র ল্যাপ্রোস্কোপি ছাড়া ডায়াগনোসিস করা ডিফিকাল্ট, তখন আলট্রাসোনোগ্রাফিতে কিছু আসে না। তো এই জন্য আমি বলবো যে এই প্রোগ্রামের মাধ্যমে যারা শুনছে যে যখন মেয়েদের মাসিকে তীব্র ব্যথা হয় অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যাবে। গাইনোকোলজিস্টের কাছে গেলে আমরা একটা থেরাপিউটিক ট্রায়াল দিই, হ্যাঁ, যে মাসিকটা বন্ধ করে রাখলে তার ব্যথা কমে কিনা। যদি মাসিক বন্ধ করে রাখলে ব্যথা কমে তাহলে ডেফিনেটলি তার মেডিকেল বা সার্জিক্যাল কোনো প্রবলেম নাই, এক্সক্লুড হয়ে গেল। তাহলে তাকে তখন আমরা ট্রিটমেন্ট দিব, কিন্তু মাসিক বন্ধ করে রাখা এবং কন্টিনিউয়াস। তাদের এখন অনেক সেফ ড্রাগ বের হয়েছে, জানো যে প্রায় টানা 9 বছর পর্যন্ত দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা হয় না। তারপরও আমরা যদি অফ অ্যান্ড অন করে দিই, কিছুদিন দিলাম, আবার 1-2 মাস বন্ধ থাকলো, আবার দিলাম, এরকম করে তাকে যদি এই পেইনটা বন্ধ করে রাখা যায় এবং মাসিক বন্ধ থাকে, তাহলে সিস্ট কিন্তু আর হবে না। যে ওভারিতে যে সিস্ট যখন হয় এটাকে আমরা বলি এন্ডোমেট্রিওমা বা টিউমার এক ধরনের। এই সিস্ট যখন হবে তখনই কিন্তু ওভারির ক্ষতি হয়ে যায়। এই যে ক্ষতি হতে থাকে শুধুমাত্র সিস্ট। আমি গতকালকে একটা পেশেন্ট পেলাম, তার কোনো সার্জারি হিস্ট্রি নাই, অনলি এন্ডোমেট্রিওসিস। সে অলরেডি ওভারিয়ান ফেইলিউরে চলে গেছে। ভেরি আনইউজুয়াল, এটা এরকম এর আগে কখনো পাইনি যে শুধুমাত্র প্রেজেন্স অফ এন্ডোমেট্রিওসিস জন্য ফেইল হয়ে যায়। তার বয়স মাত্র 30-এর নিচে, 25 বা 27 এরকম। তো এখন কথা হচ্ছে যে এন্ডোমেট্রিওমা ওভারিয়ান রিজার্ভ অনেক কমিয়ে দেয়, যখন সেটা সার্জারি করে তখন আরো কমায়। কিন্তু এন্ডোমেট্রিওমা যাতে ফর্ম না হয় সেখানে যদি আমরা হাত দিতে পারি তাহলে তার কনসিকোয়েন্সগুলো আর হবে না। এই জন্য এন্ডোমেট্রিওসিস সোসাইটি কিন্তু একটা অ্যাপ তৈরি করেছে জানো, এবং আর্লি ডায়াগনোসিসের জন্য আমি চেষ্টা করছি যে মাইক্রো আরএনএ টেস্ট করে যে তার কারা তোমার প্রেডিক্ট করা যায় যদি সে ইজ পটেনশিয়াল ক্যান্ডিডেট ফর এন্ডোমেট্রিওসিস, তাহলে তাকে জাস্ট পাহারা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, তাকে যদি বছরে 1-2 বার আলট্রাসোনোগ্রাফি করা হয়, ওইরকম যখন বার করতে পারবে যে সে একটা ক্যান্ডিডেট, তাহলে দেখা যাবে যে সিস্টগুলো আর হচ্ছে না, তার পরবর্তী ড্যামেজ আর হবে না। সেক্ষেত্রে আমরা অনেকটাই হেল্প আর্লি করতে পারবো। ডায়াগনোসিস করতে পারবে। তাহলে আর্লি ডায়াগনোসিস মানে হচ্ছে রোগীকে সচেতন হতে হবে যে তার যখন ব্যথা তখনই যেন ডাক্তারের শরণাপন্ন হয়, এবং ডাক্তারকেও অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ, ম্যানেজমেন্ট, ডাক্তারকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিতে হবে, তাহলে ধরতে পারবে আসলে ওই মেয়েটার এন্ডোমেট্রিওসিস রোগ আছে কিনা। এখন আসছি আবার স্যারের কাছে। এন্ডোমেট্রিওসিস আমরা তো বলছিলাম যে পেইন পেইন পেইন, এছাড়াও আসলে কোয়ালিটি অফ লাইফ, তারপরে তার ব্যক্তিগত জীবন, সেক্সুয়াল লাইফ, অনেক কিছুই হ্যাম্পার হয়। আসলে কি কি হয় এখানে, মানে তাদের সমস্যাটা কোথায় হয়? সেক্সুয়াল লাইফে কি সমস্যা হয়, তার কোয়ালিটি অফ লাইফের কি সমস্যা হয়, তার সোশ্যাল লাইফের কি সমস্যা হয়, এই সমস্যাগুলো আসলে কতটুকু ভয়াবহ হয় একটা এন্ডোমেট্রিওসিস রোগীর ক্ষেত্রে? থ্যাংক ইউ ফাহমিদা। আসলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটা যথেষ্ট তীব্র হতে পারে এবং ভয়াবহ হতে পারে। কারণ মূল প্রবলেমটা কিন্তু তাই যে, যেটা রশিদ আপা একটু আগে বললেন, যে উইথ ইচ পিরিয়ড কিছু ব্লাড অ্যাকুমুলেশনের ফলে তার ডিসমেনোরিয়া হচ্ছে, মাসিকের সময় ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথা পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। অনেকেরই দেখা যায় যে সারা মাসিক জুড়েই তার ব্যথা হচ্ছে। অনেকের যেটা আমরা বললাম যে হাজব্যান্ডের সঙ্গে থাকার সময় সে ব্যথা পাচ্ছে, তার ভাইজানার ড্রাইনেস হচ্ছে, সে হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারে না, সারা মাসে মোটামুটি বছরের প্রতিটা দিনই যদি কারো ব্যথা হতে থাকে, তার কোয়ালিটি অফ লাইফ বলে তার আসলে কিছু থাকে না। ইভেন যদিও আমি ফার্টিলিটি স্পেশালিস্ট, অনেক পেশেন্ট যারা আমার কাছে আসে এক পর্যায়ে বলে যে স্যার বাচ্চার দরকার নাই, আপাতত আমার কোয়ালিটি অফ লাইফ, আমি বেঁচে থাকি। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ ব্যাপারটা চিন্তা করতে হবে যে প্রতিদিন তার ব্যথা হচ্ছে, সে তার কাজকর্মে কনসেন্ট্রেট করতে পারছে না, সে যে জবটায় আছে সেখানে সে ভালো করতে পারছে না, হাজব্যান্ডের সঙ্গে সে থাকতে পারছে না, কোনো সোশ্যাল প্রোগ্রামে যাওয়ার প্রতি তার আগ্রহ কমে গেছে। সুতরাং এটা কিন্তু একটা ওভারঅল ডিটারিওরেশন অফ হার লাইফ। সুতরাং কেবলমাত্র ফার্টিলিটি পারপাস এটা চিন্তা করলে কিন্তু হবে না। এবং সেসব ক্ষেত্রে আমি মনে করি যে তাকে পেইন রিলিফ দেওয়া হবে প্রথম উদ্দেশ্য। আমরা বাকি ট্রিটমেন্ট কি করব না করব এটা তো পরের কথা, কিন্তু একটা মেয়ে যখন তার প্রাত্যহিক জীবনই চালাতে পারে না, তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা হবে প্রথম উদ্দেশ্য।
Exactly. এবং এ ব্যাপারে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট, তাকে ওই অবস্থায় যাওয়ার আগেই যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে বেটার আউটকাম দিবে। যদিও এখন অনেক ধরনের ড্রাগ আছে, বাট যত আর্লি ট্রিটমেন্ট শুরু করা যাবে, আর্লি ডায়াগনোসিস করা যাবে, তত তীব্রতাতে যাওয়ার আগেই তাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে তার কোয়ালিটি অফ লাইফটা তাহলে আর্লি ট্রিটমেন্ট, আর্লি ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। খুবই জরুরি কোয়ালিটি অফ লাইফ নিশ্চিত করার জন্য। জি। ম্যাডামের কাছে আসি, 15-16 বছরের মেয়েদেরও আমরা এখন এন্ডোমেট্রিওসিসটা দেখি, তাদের জন্য আসলে করণীয় কি? এই বয়সে তার তো আসলে বন্ধ্যাত্ব নিয়ে আসে না আমার কাছে, তার সারা জীবন পড়ে আছে, এই যে লম্বা একটা সময় সে কিভাবে করে পাড়ি দিবে? এটা তাকে আমার মনে হয় যে তাকে এই ফিজিওলজিটা একটু বোঝানো দরকার, তাকে বুঝতে হবে। সে যদি রিয়েলাইজ না করে তাহলে কিন্তু সে যে কোনো অ্যাডভাইস নিতে তার অসুবিধা। তো এটা যখন বুঝবে, যেমন ফার্স্ট ড্রাগ কিন্তু পেইন কিলার, এনি পেইন কিলার আমরা দিলাম, কিন্তু পেইন কিলার দিয়ে যদি কমে, প্রতি সাইকেলে তার ইন্টারমিনিস্ট্রাল পেইন যদি না থাকে, শুধু মাসিকের সময় পেইন কিলার দিলে কমে যায়, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু তাকে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। কিন্তু এখানে এন্ডোমেট্রিওসিস আমি কিন্তু পেশেন্টকে ফলো আপ করি, ফোন নাম্বার থাকে, তাকে ডেকে আবার জিজ্ঞেস করি যে রেজাল্ট কি হলো। পেশেন্টেরও কিন্তু ডাক্তারের পিছনে লেগে থাকতে হবে, তাকে জানাতে হবে টাইম টু টাইম। এখন যদি এই পেশেন্টের সিস্ট হয় কখনো, তাহলে তাকে একটু আলট্রাসোনোগ্রাফি করে একটা নন ইনভেসিভ প্রসিজার আমরা দেখতে পারি যে ওর তো এন্ডোমেট্রিওসিস, মনে করছি কখনো সিস্ট হয় কিনা। যদি সিস্ট দেখা যায় তখনই আমরা সাপ্রেসিভ থেরাপি দেবো, যাতে আর তখনই মাসিকটা বন্ধ করার প্রশ্ন আসবে। তার আগে কিন্তু আমরা শুধু পেইন কিলার দিয়ে তাকে রাখতে পারি। কাজে যেহেতু সম্পূর্ণ জীবন পড়ে আছে সামনে, তাকে কিন্তু খুব ইন্টেন্সিভ ফলো আপে রাখতে হবে। এটাই যে গার্জিয়ানদের কেয়ারফুল থাকতে হবে, যে তাকে টাইম টু টাইম গাইনোকোলজিস্টের কাছে গিয়ে দেখতে হবে যে তার ডিজিজটা প্রোগ্রেস করছে কিনা। যতক্ষণে প্রোগ্রেস না করবে পেইন কিলার দিয়ে তাকে রাখা যায়। প্রোগ্রেস করতে গেলে একটা এন্ডোমেট্রিওসিস আছে ডিপ এন্ডোমেট্রিওসিস, এর সাথে আছে এডিনোমাইসিস। এন্ডোমেট্রিওসিসের সিস্টার বলতে পারি, যেটা বললাম যে মায়োমেট্রিয়ামের ভিতর হয়। এডিনোমাইসিস যদি হয় তখনও তীব্র ব্যথা হয়। এডিনোমাইসিস ডায়াগনোসিস করা খুব ভালো সানোলজিস্ট যারা, তারা খুব আর্লি স্টেজে বুঝতে পারে যে এডিনোমাইট্রিক ফোকাস আছে। তারও কিন্তু যদি এডিনোমাইট্রিক ফোকাস থাকে, তাকে তখন থেকে তাকে শুধু পেইন কিলার দিলে হবে না, এখানে প্রোগ্রেশনটা বন্ধ করে রাখতে হবে। কারণ এডিনোমাইসিস এন্ডোমেট্রিওসিসের চেয়েও নটোরিয়াস, এটা ট্রিটমেন্ট করা খুবই ডিফিকাল্ট। কাজে এক্ষেত্রে যদি এডিনোমাইসিস সাসপেক্ট করে, ডেফিনেটলি তাকে তাহলে মাসিক বন্ধ করে বেশ কিছুদিন বন্ধ রাখলো, আবার অফ অ্যান্ড অন করে দিল। মাসিক বন্ধ রাখলে কোনো অসুবিধা হয় না, সেই কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে। যে অনেকেই মনে করে মাসিকের রক্ত জমা থাকলে এগুলো খারাপ রক্ত জমা থাকবে। মাসিকের রক্ত কখনো খারাপ রক্ত না, সেটা হলো তার ভালো রক্তই। কাজেই মাসিক বন্ধ রাখলে কোনো অসুবিধা হয় না। তো এভাবে আমাদের অগ্রসর হতে হবে। আমি কালকে একটা পেশেন্ট পেলাম, একটা আনম্যারিড মেয়ে, তার এডিনোমায়োসিসের জন্য হিস্টেক্টমি হয়ে গেছে। আনম্যারিড মেয়ে, কিন্তু এত বড় হয়েছে, তীব্র ব্যথা, সে বলে যে গরু জবাই করলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা, মানে এত অকল্পনীয়, মানে বর্ণনা করার মতো ব্যথা না। কাজে তাকে হিস্টেক্টমি করে ফেলছে। সে এসেছে আমার কাছে ইউটেরাইন ট্রান্সপ্লান্টেশনের কোনো সুবিধা আছে কিনা সেটা জানার জন্য। তাহলে এই জিনিসটা যদি আমরা অনেক আগেই তাকে বোঝা যেত যে এডিনোমাইসিস হচ্ছে, এবং তার সেই প্রোগ্রেসটা যদি থামিয়ে রাখা যেত, তাহলে এই কনসিকুয়েন্সটা হতো না। তার মানে হচ্ছে অ্যাডোলেসেন্ট হলে তাকে বোঝাতে হবে তার সারা জীবনের রোগ, সারা জীবনে ডাক্তারকেও তার পিছনে থাকতে হবে, তারও ডাক্তারের পিছনে থাকতে হবে, এটাই হলো মূল কথা। এখন স্যারের কাছে আসছি, যে এন্ডোমেট্রিওসিসের সাথে সম্পর্ক আমরা সবাই জানি বন্ধ্যাত্ব, আসলে কেন বন্ধ্যাত্ব হচ্ছে এন্ডোমেট্রিওসিসে? খুব সহজ ভাষায় বলতে গেলে প্রথম কথা হচ্ছে এন্ডোমেট্রিওসিস মানেই বন্ধ্যাত্ব না। এমন কিছু হতে পারে যে খুব আর্লি স্টেজে কিছু কিছু মেয়ে প্রেগনেন্ট হয়ে যেতে পারে, তারা জানেও না তাদের এন্ডোমেট্রিওসিস আছে, হ্যাঁ। এবং এমনও হতে পারে একটা দুইটা বাচ্চা নিয়ে আসার পরও দেখা যায় তার দু একটা ছোট চকলেট সিস্ট আছে। তবে জেনারেলি যে সমস্যাগুলো সাধারণত এন্ডোমেট্রিওসিসে তৈরি হয়, একটা হচ্ছে ওভারিতে ঠিকমতো ডিম আসছে না, ওভারির একটা অংশ একটা চকলেট সিস্ট অকুপাই করে আছে, সেটা তার ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাণুর সংখ্যা গ্র্যাজুয়ালি দিনে দিনে কমিয়ে দিচ্ছে। দেখা যায় যে অনেক সময় টিউবগুলো সাধারণত এন্ডোমেট্রিওসিসে খোলা থাকলেও টিউব ওভারির মধ্যে যে অ্যানাটমিক্যাল রিলেশনশিপটা, এটা এন্ডোমেট্রিওসিসে অ্যাডহেশন হয়, অর্থাৎ আশেপাশের ইউটেরাস, বাওয়েল, ব্লাডার সব কিছুর সাথে অনেক সময় সে জড়িয়ে পেঁচিয়ে যায়। ফলে টিউব এবং ওভারি যে স্বাভাবিক সম্পর্ক, এটা অনেক সময় নষ্ট হয়ে যায়, এবং অবভিয়াসলি তখন ওভার পিকআপের সমস্যা হলে আর প্রেগন্যান্সি হতে চায় না। সো এটা কিন্তু মাল্টিপল কারণ, কিছু আছে, কিছু মলিকুলার কারণ, কিছু মলিকুলার চেঞ্জ হয় যার ফলে ইমপ্ল্যান্টেশন কমে যায়। জেনারেলি যেটা আপা একটু আগে বললেন, এডিনোমায়োসিস অ্যানাদার প্রবলেম, যে ইমপ্ল্যান্টেশন হতে চায় না।
ইমপ্ল্যান্টেশন হলেও সেটা অ্যাবর্শনের রেট বেশি থাকে। সো এটা একটা নোটোরিয়াস ডিজিজ। এবং অ্যানাদার প্রবলেম হচ্ছে যে ইভেন চিকিৎসার ক্ষেত্রে যদি সাময়িকভাবে ওষুধপত্র দিয়ে কিছু কিছু চিকিৎসা করা যেতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে ভেরি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে। একটা অ্যাগ্রেসিভ ল্যাপারোস্কোপি কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, তবে ল্যাপারোস্কোপি করার আগে কিছু জিনিস অবশ্যই সতর্কভাবে খেয়াল রাখতে হবে, হয়তো আমরা একটু পরে সে ব্যাপারে আমরা আলোচনা করতে পারি। আর এআরটির ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে এআরটিটাও যদি করতে হয় সেক্ষেত্রে আমরা যেন খুব বেশি দেরি না করি, কারণ ওভারিয়ান ড্যামেজ যদি একদম অনেকখানি হয়ে যায় তখন আর ভালো কোয়ালিটি ওসাইট পাওয়া যাবে না। এমন একটা অবস্থা আমরা না চলে যাই যে যখন এআরটি সাকসেস রেটও যেন খুব না কমে যায়। এই অবস্থায় যাওয়ার আগে আমাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে। ফলে জেনারেল কারণটা হচ্ছে ওভুলেশন ঠিকমতো না হওয়া, টিউব ওভারিয়ান রিলেশনশিপটা ভালো না থাকা, কিছু মলিকুলার লেভেলের সমস্যা, আর result কমে ইমপ্ল্যান্টেশন যাচ্ছে। ব্রেডের সমস্যা, রিজার্ভ কমে যাচ্ছে, এবং উপরন্তু অ্যাডিনোমায়োসিস থাকলে সমস্যাটা আরো বাড়ে ধন্যবাদ যাচ্ছে। স্যার, খুব সহজে আপনি বুঝিয়ে দিলেন কেন বন্ধ্যাত্ব হচ্ছে। এখন ম্যাডামের কাছে আসি যে ওরা তো বলে যে আমি মা হতে পারছি না, এবং জিজ্ঞেস করে আমি কি মা হতে পারবো কিনা। আসলে কি এন্ডোমেট্রিওসিস নিয়ে মা হতে পারবে, অথবা কি উপায় আছে মা হওয়ানোর? আর্লি ডায়াগনোসিস হলে সম্ভাবনা খুব ভালো থাকে। ডায়াগনোসিস যদি দেরি করে হয়, যে অলরেডি ওভারিয়ান টিস্যু অনেকটা নষ্ট হয়ে যায়, এবং আর্লি ডায়াগনোসিসের সময় যথাযথ চিকিৎসা যদি না হয়, ধরো তুমি 16 বছরের একটা মেয়ের বাইলেটারাল ওভারিয়ান এন্ডোমেট্রিওমা, এই মেয়েটাকে হ্যান্ডেল করার জন্য একেবারেই আমার মনে হয় ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। আমাদের চিন্তাধারা থাকে যে সবসময় টিউব, ওভারি, ইউটারাস, তিনটার ইউটারাস ইন্টারনাল লাইনিংটা কেমন আছে, ওভারির এগ কেমন আছে, এবং টিউব ঠিক আছে কিনা। এর মধ্যে তিনটা জিনিস তোমার প্রেগনেন্সির জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে টিউব যদি নাও থাকে অসুবিধা নাই, আমাদের অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি দিয়ে করা যায়, কিন্তু ওভারিতে ডিম থাকতে হবে এবং ইউটারাসের লাইনিং ভালো থাকতে হবে। এ দুটো না থাকলে তার মা হওয়া সম্ভব না। এখন কখন সে আসছে, কি পর্যায়ে আসছে, এর উপরে ডিপেন্ড করে। আমার কাছে যদি আমার অনেকগুলো মেয়ে আমি পেয়েছি যাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাইলেটারাল ওভারিয়ান এন্ডোমেট্রিওমা, সেটাকে সিস্টেক্টমি করার পরে সে ফেইলিওরে চলে আসছে, তাকে এআরটি করে বাচ্চা হবে না। মানে এটাও কিন্তু ফাউন্ডেশন করার একটা উদ্দেশ্য, যে আমরা কিভাবে হেল্প করতে পারি। এখন 22 বছরের একটা মেয়ে, তার আমি দেখলাম এমএইচ খুবই কম, তার তখন অন্য কোনো ট্রিটমেন্টে না যে স্ট্রেট আইভিএফ করা উচিত। কোনো একজন গাইনোকোলজিস্টের কাছে গেলেও সে মনে করলো 22 বছর বয়স, তাকে আমি অন্যান্য ট্রিটমেন্ট দিতে থাকি। অন্যান্য ট্রিটমেন্ট দিতে দিতে তার যতটুকু সম্ভাবনা ছিল সেটুকু ফুরিয়ে যায়। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে কোন বয়সে এসছে, তার জন্য কি করা উচিত। যদি বাইলেটারাল ওভারিয়ান এন্ডোমেট্রিওমা থাকে অ্যাডোলেসেন্ট গার্লদের, তাহলে অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। তারা এখন আমরা একটা ট্রিটমেন্ট করি, স্ক্লেরোথেরাপি, সিস্টেক্টমি না করে সিস্টের ফ্লুইডটাকে অ্যাসপিরেট করে সেখানে অ্যালকোহল দিয়ে এটাকে বার্ন করে দেওয়া হয়। সিস্টেক্টমি করলে যে পর্দাটা যখন চলে আসে তখন অনেক হেলদি উসাইড চলে আসে, কিন্তু এটাকে বার্ন করে দিলে তাহলে তার ওভারিয়ান টিস্যু থাকার সম্ভাবনাটা ভালো থাকে। তারপরেও যে নর্মাল থাকবে তা নয়, এদের কিন্তু অলরেডি এমএস লেভেল অনেক কমে যায়, তারপরেও কিছু সম্ভাবনা থাকে। এখন তুমি ফলো আপ করতে গিয়ে দেখলে যে তার এর পরিমাণ আরো কমে যাচ্ছে, তখন আমরা তাকে কাউন্সিলিং করতে পারি যে এই মেয়েটা আরো বড় যখন হবে, তার বিয়ে শাদী যখন হবে, বাচ্চা হওয়ার ক্ষেত্র তৈরি হতে অনেক সময় লাগবে, তখন উসাইট ফ্রিজিং করে রাখা যায়। কেন আমি বলছি যে ফ্রিজিংটা কি ম্যাডাম? কেন আমি বলছি যে ফার্টিলিটি স্পেশালিস্ট কাছে যাওয়া উচিত, এটা শুনলে জেনারেল অবস্ট্রিয়ানির লোকটা হয়তো মনে করবে কেন আমরা কি পারি না। হ্যাঁ পারে, নিশ্চয়ই পারেন, কিন্তু কথা হচ্ছে ওই মেয়েটাকে কিন্তু আমি তাকে ধরে রাখবো যে তার গতিবিধি কোথায় যায় ওভারির। তাকে যদি আমি স্ক্লেরোথেরাপি দিলাম, দেওয়ার পরে আমি দেখলাম যে না, তার এমএইচ কিন্তু কমেই যাচ্ছে, সার্জারি করলে আরো কমতো, এখনো যে পুরোটা থাকছে তা না, কমে যাচ্ছে, তাহলে তাকে আমি কাউন্সিলিং করতে পারি যে উসাইড ফ্রিজিং করে রাখতে পারেন। সেটা হলো ওর ওভারিতে যতটুকু এগ আছে সেই একটুকু আমরা কালেক্ট করে রাখতে পারি ফিউচার রিপ্রোডাকশনের জন্য। কাজে এই মেয়েরাই পরবর্তীতে ইরিভার্সিবল ইনফার্টিলিটি চলে যাবে। মানে অবিবাহিত হোক বিবাহিত হোক দুজনকে। বিবাহিত হলে তো এমব্রায়ো ফ্রিজ করে রাখবো। যদি বিবাহিত থাকে, সে যদি বলে যে আমার তো এখনই বাচ্চা নেওয়ার কোনো ইয়ে নাই, আমি প্রিপারেশন নাই, আমি আর 5 বছর পরে বাচ্চা নিতে চাচ্ছি, এই মুহূর্তে আমি প্রিপেয়ার না, তাহলে তাকে আমি বলবো যে তুমি বাচ্চা এই মুহূর্তে নেওয়ার দরকার নেই, কিন্তু তুমি যদি উসাইড গুলো কালেক্ট করে এখন এমব্রায়ো তৈরি করে না রাখো, 5 বছর পরে এখানে আর কোনো উসাইড থাকবে না, পুরোটাই নষ্ট হয়ে যাবে। কাজে তাকে আমরা যদি সার্জারিও লাগে, তার মনে করো ডিপ এন্ডোমেট্রিওসিস, সিভিয়ার পেইন, তুমি কোনো ড্রাগ দিয়ে তার রেসপন্স হচ্ছে না, ডিফারেন্ট ড্রাগ দিলে কোনোভাবেই পেইন কমছে না, তার সার্জারি অনিবার্য।
এই সার্জারিটা করার আগে তাকে আইভিএফ করে তার এমব্রায়ো ফ্রিজ করে রেখে তারপরে সার্জারি করো। সার্জারি করলে অ্যাডিশন ছাড়িয়ে দিবে, এন্ডোমেট্রিয়াল ফোকাস সেটাকে রিমুভ করে দিবে, তাহলে সে পেইন রিলিফ হবে। কিন্তু এটা করতে গিয়ে ওভারিয়ান ড্যামেজ আরো হবে। তার ওভারি সিস্ট তুমি রিমুভ করলে তাহলে ওভারিয়ান টিস্যু আরো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে তার আইভিএফ করে এমব্রায়োটাকে ফ্রিজ করে রেখে তারপরে তুমি তাকে সার্জারি করো। আর যারা আনম্যারিড তাদের তো এমব্রায়ো করা যাবে না, তাদের উসাইডটাকে তুমি ফ্রিজ করে রাখতে পারো। তার মানে আইভিএফ তো শুধু চিকিৎসা নয়, বাচ্চা হওয়ার তো অন্য ন্যাচারালিও হতে পারে তাদের। হ্যাঁ, ন্যাচারালি যদি এমন থাকে যে তার পেইন আছে, তাকে পেইন কিলার দিয়ে তাকে রাখা যাচ্ছে। কিন্তু তুমি যদি আবার মাসিক বন্ধ করে রেখে পেইন কমাতে চাও, তাহলে তো প্রেগনেন্সির জন্য চেষ্টা করা যাবে না। কাজে তার যদি ওইরকম সিভিয়ার পেইন না থাকে যেটা তুই পেইন কিলার দিয়ে কমানো যাচ্ছে, তাহলে তাকে আমরা ছোট সিস থাকে 2 সেন্টিমিটার পর্যন্ত সিস থাকে, ইভেন 3 সেন্টিমিটার যদি হয় আমরা ইন্ডাকশন দিতে পারি, আইইউআই করতে পারি, স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট দিয়ে, না হলে আইভিএফ করতে পারি। তার মানে অনেকগুলো অপশন আছে। তাইলে সিস যদি একটু বড় হয় তখন আবার প্রশ্ন আসবে সিস্টেক্টমি। আমরা সেটাতে পরে যাব ম্যাডাম, সিস্টেক্টমির কথা। এটা মারুফ স্যারের কাছে জিজ্ঞেস করি। এন্ডোমেট্রিয়াল সিস্ট, চকলেট সিস্ট, সবাই আমাদের গ্রামে গঞ্জেও সবাই জানে চকলেট সিস্ট বলে একটা সিস্ট আছে। চকলেট সিস্ট মানে কি অপারেশন, অথবা এন্ডোমেট্রিয়াল সিস্ট মানে কি অপারেশন, অথবা কখন অপারেশন করতে হবে আসলে? ধন্যবাদ, ভেরি গুড কোয়েশ্চেন। আসলে চকলেট সিস্ট মানেই অপারেশন বা অপারেশন না, এটা ইন্ডিভিজুয়ালাইজড, পেশেন্ট টু পেশেন্ট ডিফার করবে এবং কার ক্ষেত্রে কী করা হবে। একটা ইয়াং মেয়ে যার একটি ছোট চকলেট সিস্ট আছে, যার এমএইচ লেভেল ভালো, হাজব্যান্ডের সিমেন রিপোর্ট ভালো আছে, তাদের ক্ষেত্রে প্রথমেই কি অনেক কিছুতে যাওয়ার প্রয়োজন আছে বা অপারেটিভ পারপাসে যাওয়ার প্রয়োজন আছে? মনে হয় না। তাদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে দেখতে পারি যে ওই ওভারিতে ডিম আসে কিনা, বা তার অপোজিট ওভারিটা ভালো আছে, ওখানে ডিম্বাণু এনে তাকে প্রেগনেন্ট করার চেষ্টা করা যায় কিনা। একটা পর্যায়ে একটা মুশকিল আবার হচ্ছে যে খুব বেশি দিন যদি আমি একটা চকলেট সিস্ট রেখে দেই, যে খুব বেশি কনজারভেটিভ অ্যাটিটিউড নিয়ে যে না আমি কোনোভাবে এটাকে সার্জারি করব না, কারণ সার্জারি করলে আমি ওভারিয়ান রিজার্ভ কমে যেতে পারে মেয়েটার। আবার এটার ভয় যদি আমি বছরের পর বছর সিস্টটা ওখানে রেখে দেই, তাহলেও কিন্তু এমএইচ কমবে একটা সময়। ফলে এটা একটা উভমুখী, দুই দিকে একটা ব্যালেন্স করে চলতে হবে। এগেইন যদি আমরা কখনো মনে করি যে এই পেশেন্টটা, পেশেন্ট টু পেশেন্টকে কিন্তু সবসময় একটা অপশান দিতে হবে। অনেক পেশেন্ট মনে করতে পারে যে সে সরাসরি আইভিএফে যেতে পারবে, তাদের ক্ষেত্রে আমি সার্জারি করব কি করব না এই ব্যাপারে একটা অপশানটা কিন্তু চলে আসবে। যদি আমরা মনে করি যে না, একটা সময় তার বাচ্চা হচ্ছে না, মেয়েটির ওভারিয়ান রিজার্ভ ভালো আছে, সেক্ষেত্রে মেয়েটি যদি ডাইরেক্ট আইভিএফে না যেতে চায়, তার ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপির একটা রোল অবশ্যই আছে, যে সিস্টটা যতটুকু পারা যায় রিমুভ করতে। খুব বেশি ড্যামেজ যে কখনোই করা যাবে না। এক্ষেত্রে দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে অপারেশনটি সবসময় একজন অভিজ্ঞ সার্জনের করা উচিত এবং ল্যাপ্রোস্কোপিক্যালি করা উচিত। পেট কেটে অপারেশন করলে ওভারিয়ান ড্যামেজ অনেক বেশি হবে, এবং ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রেও কিছু প্রিন্সিপাল আমাদের মেনে চলতে হবে যাতে উই কুড মিনিমাইজ দ্য ওভারিয়ান ড্যামেজ। সে বিষয়ে আমি ডিটেল যাচ্ছি না, কাজে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং তখন যদি আমরা দেখতে পারি যে আলটিমেটলি সে স্টেজ 1 বা স্টেজ 2 এন্ডোমেট্রিওসিস, বা আমরা সার্জারি পরে তাকে স্টেজ 1 বা স্টেজ 2তে আনতে পেরেছি, এন্ডোমেট্রিওসিস ফার্টিলিটি ইন্ডেক্স বা ইএফআই ইন্ডেক্স ভালো, সেসব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওষুধে প্রেগনেন্সি হতে পারে। মোর কমনলি আমরা যেটাকে বলি যে সার্জারির পরে যদি সব কিছু ঠিক করা যায়, এটা তো একটা রিকারেন্ট ডিজিজ, আমি সিস্টটা রিমুভ করলাম, আবারও এটা যদি প্রেগনেন্ট না হয় 6 মাস পরে ওইটা বড় হতে পারে, নতুন সিস্ট অ্যাপিয়ার করতে পারে, কমপ্লিকেটিং দ্য সিচুয়েশন, এবং সার্জনের কিন্তু এটা ডিসক্রেডিট হয়ে যাবে যে স্যার কি অপারেশন করলেন, আবার তো এটা আসলো। হ্যাঁ, ফলে তখন শুধু তাই না, তার কিন্তু প্রেগনেন্সি চান্সটা কমে যাচ্ছে। ফলে সার্জারির পরে কিন্তু তাকে আমাদের চেষ্টা করতে হবে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিয়ে প্রেগনেন্ট করার। অ্যাটলিস্ট খুব যদি মেয়েটা খুব বেশি ইয়াং না হয়, দ্রুত আইইউআই গিয়ে তাকে প্রেগনেন্ট করা, না হলে প্রয়োজনে তাকে এআরটিতে নিয়ে যাওয়া। কারণ কোন কি সাইজ আছে স্যার, যে সিস্টের 3-4 কত সেন্টিমিটার? যদি ল্যাপ্রোস্কোপির ক্ষেত্রে আপনারা মনে করেন যে বর্তমান কনসেনসাসে যদি দুই পাশে চকলেট সিস্ট থাকে, অর্থাৎ বায়োলেটারাল চকলেট সিস্টে এএমএইচ লেভেলের কাট অফ মার্জিন 3.5 ন্যানোগ্রাম পার এমএল হলে বলা যায় যে একজন অভিজ্ঞ সার্জন ল্যাপ্রোস্কোপি করতে পারে। যদি ইউনিল্যাটারাল থাকে তাহলে বলা হচ্ছে 2.5, কারণ এরপরে কিন্তু আমরা ধরে নিব যে ফলোইং দ্য সার্জারি, যত ভালো সার্জারি করা হোক না কেন, কিছু ওভারিয়ান ড্যামেজ হবে এবং এই এমএইচ লেভেল কমবে। ইন্টারেস্টিংলি অপারেশনের কিছুদিন পরে আবারও দেখা যায় এমএইচ লেভেলটা একটু এলিভেটেড হয়ে যায়। সুতরাং আর অপারেশনের ক্ষেত্রে আসলে সার্জিক্যাল স্কিল ভেরি ইম্পর্টেন্ট, এক্সটেন্সিভ ড্যামেজ করা যাবে না, এবং এটা একটা নটোরিয়াস ডিজিজ। ইভেন খুব ভালো সার্জনের হাতে পড়ার পরও তার ল্যাপ্রোস্কোপির পরে এএমএইচ দ্রুত ফল করতে পারে।
সবসময় যে সার্জারি এটা কারণ সেটা নাও হতে পারে। সুতরাং এই ব্যাপারগুলো সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে এবং পেশেন্ট টু পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে তাকে ট্রিট করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে এই পেশেন্টটার বাচ্চা দরকার, সুতরাং এআরটি পর্যন্ত যাওয়ার জন্য অবশ্যই সুযোগ আমি তৈরি করে রাখতে পারি। এমন একটা অবস্থায় আমি পেশেন্টকে যেন না নিয়ে যাই যাতে তার আর কোনো দিকে কিছু করার স্কোপ না থাকে। ধন্যবাদ, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। আসলে প্রতিটা রোগী আলাদা, প্রতিটা রোগীকেই Definitely. চিন্তা করতে হবে, তার জন্যই কি বেস্ট সেটা হিসেবে আমাদেরকে যেতে হবে। এখন ম্যাডামের কাছে আসি। একটা মেয়ে অপারেশন করে ফেললো, করার পরে সে হয়তো চিকিৎসা থেকে দূরে সরে গেল, আবার কয়দিন পরে সে আরেকটা সিস্ট নিয়ে আসলো। এই যে আবার যে হলো সিস্ট, সেটার জন্য কি আবার অপারেশন করব? সেজন্য তো বলা যে পেশেন্টকে কিন্তু একটা ছোটখাটো লেকচার দিতে হবে এই ডিজিজ যে প্যাথোলজি, নর্মাল ফিজিওলজি অফ মেনস্ট্রুয়েশন আর প্যাথোলজি ডিজিজ, তাকে বলে দিতে হবে যে আরো বললো একটু আগে যে রিকারেন্ট ডিজিজ, এই ডিজিজটা যে বারবার হতে পারে, এই ডিজিজটা ইনকমপ্লিট কমপ্লিট ফেললো না, হয়তো রেসিডুয়াল যে থেকে যায় সেটা, অথবা তার নতুন কোনো সিস্ট হতে পারে। যেহেতু এটা রিকারেন্ট ডিজিজ, একবার সার্জারির পরে, এর আগে যখন সার্জারি করতো 20 বছর ধরে আমরা স্লোগান দিয়েছি যে নো মোর সেকেন্ড সার্জারি, সার্জারি হবে একবার। এখন বলা হচ্ছে যে নো সার্জারি। এন্ডোমেট্রিয়াসিসে তুমি যতটা পারো এক্সটেন্ডেড মেডিকেল থেরাপি দিয়ে তাকে কন্ট্রোলে রাখো, তারপরে ফার্টিলিটি যার লাগবে তাকে ফার্টিলিটি ট্রিটমেন্ট দিয়ে কমপ্লিট করো উইদাউট এনি সার্জারি। কোনো সার্জারি যাতে তার না লাগে, তার মানে কি, তাহলে আর্লি ইন্টারভেনশন যদি করো, ড্রাগ অ্যাপ্লাই করো, তাহলে সার্জারি তার নাও লাগতে পারে। সেকেন্ড সার্জারি করি ম্যাডাম, এবং সেকেন্ড সার্জারি তুমি যদি অ্যাভয়েড করতে চাও, তাহলে ফার্স্ট সার্জারির পরে তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি এই মুহূর্তে বাচ্চা চাও নাকি দেরি করে নেবা। যদি কেউ বলে, ধরো কারো হাজবেন্ড নাই, দেশে বিদেশে থাকে, অথবা একটা আনম্যারিড মেয়ে, অথবা তার ম্যারিড হাজবেন্ডের কাছে আছে কিন্তু এখন নেবে না, সে বছর ডিউট করছে, ডেফিনেটলি তাকে একটা সাপ্রেসিভ থেরাপি দিয়ে রাখতে হবে, মাসিক টোটালি বন্ধ করে রাখতে হবে, যাতে তার আর মাসিক না হয়, তাহলে সিস্ট আর রিকার করবে না। আর যদি বাচ্চা চায়, ইমিডিয়েটলি তাকে ট্রিটমেন্টে যেতে হবে, তাকে ইন্ডাকশন, তাতে না হলে ধরো 3 মাস 4 মাস যেন, তারপরে না হলে আইইউআই, না হলে আইভিএফ। বলা হয় যে 18 মাসের মধ্যে, একটা সার্জারির পরে 18 মাসের মধ্যে তাকে একটা প্রেগনেন্সি দিতে হবে। তাহলে 18 মাসের মধ্যে 1.5 বছর, এই 1.5 বছর একটা শিডিউল করতে হবে যে তাতে এক এক করে কোন ট্রিটমেন্ট দিলে বাচ্চা হয়। এখন কোনো পেশেন্ট ধরো সার্জারি করবে কি করবে না, একটা পেশেন্টের বড় বড় সিস্ট আছে, এখন তার সে দেখা গেল যে এমএইচ লেভেল অনেক কম, যেটা বলে যে যদি বাইলেটারাল থাকে বা এমএইচ 0.8 বা 0.9, তার কি করবে? তো তাকে, সে কিন্তু একটা ক্যান্ডিডেট ফর এআরটি, তাকে ডেফিনেটলি এআরটি করতে হবে, কারণ এই অবস্থায় সার্জারি করলে কিছুই থাকবে না, বাচ্চার সম্ভাবনা আরো কমে যাবে। এখন পেশেন্ট অত্যন্ত গরিব, সে এআরটি করার মতো টাকা পয়সা তার নাই, তাহলে কি করবে বাচ্চার জন্য? তাহলে তাকে ল্যাপ্রোস্কোপি তখন বাধ্য হয়ে করতে হবে, কারণ তুমি যতক্ষণে সার্জারি না করো, তার যে ভিতরের অ্যাডহেশন সেগুলো যদি রিলিজ না করো, টিউব ওভারিয়ান রিলেশনশিপ ঠিক না করো, তাহলে প্রেগনেন্সি হবে না। তাহলে সেক্ষেত্রে তার সার্জারি করে, মানে আইদার আইভিএফ অর ল্যাপ্রোস্কোপি, দুটোর যে কোনো একটা করতে হবে, অ্যাকর্ডিং টু পেশেন্টস ক্যাপাবিলিটি, সে সেই পেশেন্ট ট্রিটমেন্ট অ্যাকসেপ্ট করবে। ধন্যবাদ ম্যাডাম। এখন মারুফ স্যারের কাছে আসি। এই যে সার্জারি করার পরে যে বাচ্চা চাচ্ছে না, তাকে মাসিক বন্ধ রাখার জন্য ওষুধ দিচ্ছি, 9 মাস, প্রায় 9 বছর পর্যন্ত আমরা মাসিক বন্ধ রাখছি। তো আমাদের রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে এই যে মাসিক যে বন্ধ রাখছে, এটা তার ক্ষতি হবে কিনা, অথবা তার শরীরে এটার জন্য কোনো পচা রক্ত জমে যাবে কিনা, এটার উত্তরটা কি আসলে স্যার? প্রথম কথা হচ্ছে, যদি মেয়েটির স্ট্যাটাসটা এমন হয় যে সে আর বাচ্চা চাচ্ছে না, তাহলে প্রথমে চিন্তা করতে হবে আদৌ এই সার্জারিটা করবো কিনা। যদি কোনোভাবে ওই সার্জারিটা অ্যাভয়েড করা যায়, তাহলে সেটা হবে বেস্ট উপায়। এবং দেখা যায় আজকাল যে নিউয়ার জেনারেশন প্রোজেস্টেরনগুলো এসেছে, ডায়নোজেস্ট, এগুলো দেখা যাচ্ছে যে সেফলি বর্তমানে বলছে যে 8 থেকে 9 বছর ইউজ করা যেতে পারে। এবং ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি যে অনেক বড় বড় চকলেট সিস্টও 2-3 বছর টানা প্রোজেস্টেরন ডায়নোজেস দিয়ে রাখলে কিন্তু যথেষ্ট ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্মল সাইজ রিডাকশন হয়েছে। সুতরাং যারা প্রেগনেন্সি চাচ্ছে না, তাদের ক্ষেত্রে সার্জারিটা খুব এনকারেজ না। যদি কোনো কারণে সার্জারি করতে হয়, তার পেইন রিলিফ দরকার, ওষুধে যথেষ্ট পেইন রিলিফ হচ্ছে না, তখন সেক্ষেত্রে তাকে একটা লং টার্ম সাপ্রেসিভ থেরাপি দিয়ে রাখতে হবে। সাপ্রেসিভ থেরাপি যথেষ্ট নিরাপদ, অনেক সময় অ্যাডব্যাক হিসাবে ক্যালসিয়াম দেওয়া যেতে পারে, সিম্পল, এবং তার বোন মিনারেল ডেন্সিটি যে অনেক লস হয়, সেটাও কিন্তু এখন গবেষণাগুলো বলছে না যে কোনো উদ্বেগজনক পর্যায়ে তার বোন মিনারেল ডেন্সিটি লস হবে, এটা আমাদের মনে হচ্ছে না। ফলে ডেফিনেটলি, এবং বারবার বলছি আমরা, এটা একটা রিকারেন্ট ডিজিজ,
একটা সিম্পল ওষুধ আপনি প্রতিদিন খাবেন, আপনার মাসিকটা বন্ধ থাকবে। এটা এটা মেনে নেওয়া কিন্তু অনেকটা অনেকটা সাইকোলজিক্যাল। হ্যাঁ, মেয়েটা হয়তো সাইকোলজিক্যালি মনে করতে হচ্ছে না, কিন্তু সে যখন বুঝবে যে এই পিরিয়ডটা আনার এই সাইকোলজিক্যাল আনন্দটা উপভোগ করতে গিয়ে তার আবার তীব্র পেট ব্যথা বা একটা রিকারেন্স ডিজিজ ফেরত আসতে পারে, সেটা কিন্তু সে আর করে না। সাধারণত আমরা দেখেছি যে পেশেন্টরা এত সাফার করে আসে, তারা ব্যথা কমছে এটা দিয়ে তারা খুশি। ফলে আমার মনে হয় প্রপার কাউন্সিলিং করলে তাদের লং টার্ম প্রোজেস্টেরন বা ডায়নোজেস্টে রাখলে বা পেশেন্টের কনভিনিয়েন্সও ভালো হয় এবং তাদের ক্ষেত্রে যথেষ্ট উপকার পাওয়া যায়। একদম ঠিক কথা বলেছেন স্যার। আমি প্রায় সময় আমাদের কাছে যখন রোগীরা আসে তখন একটা কথাই বলি, এন্ডোমেট্রিয়াসিস হচ্ছে সারা জীবনের রোগ। ডায়াবেটিস যেমন, প্রেশার যেমন। প্রেশার এবং ডায়াবেটিসের জন্য যদি ওষুধ খেতে পারে, তাহলে এন্ডোমেট্রিয়াসিসের জন্য কেন না, সেটা দিয়ে যদি সে ভালো থাকে। আমরা স্যার এখন একটু র্যাপিড ফায়ার একটা পোর্শনে যাচ্ছি। জাস্ট আপনাকে 5টা কোয়েশ্চেন, আপনি খুব সংক্ষেপে উত্তর দিবেন, এরপরে ম্যাডামের কাছে আসবো। প্রথমে স্যারের কাছে, সিভিয়ার পিরিয়ড পেইন এটা নর্মাল নাকি ওয়ার্নিং সাইন অফ এন্ডোমেট্রিয়াসিস স্যার? 30 সেকেন্ড সময় স্যার। সিভিয়ার তো একদিনে হয় না, তবে এটা তো ওয়ার্নিং সাইন, এটা ওয়ার্নিং সাইন এবং এটা ইমিডিয়েটলি এটাকে এক্সপ্লোর করতে হবে হোয়াট ইজ দ্য কজ। হ্যাঁ, কিন্তু সিভিয়ার ওয়ার্নিং সাইন মানে কি? ওয়ার্নিং সাইন হবে একদম প্রথম ইনিশিয়াল দিকে, জি। বাট ইট ইজ কোয়াইট রেয়ার যে এটা এখন ওয়ার্নিং সাইন হবে। এটা সিভিয়ার এন্ডোমেট্রিয়াসিস। 2 নম্বর প্রশ্ন স্যার, এন্ডোমেট্রিয়াসিস মানে কি ইনফার্টিলিটি? সব সময় না, অনেকে এন্ডোমেট্রিয়াসিস নিয়ে ঘুরে বেড়ায়, তারা জানেই না তাদের 50%। কোন সমস্যা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এন্ডোমেট্রিয়াসিস মানে কি সার্জারি কিনা? না, এন্ডোমেট্রিয়াসিস মানেই সার্জারি না। এন্ডোমেট্রিয়াসিস যথেষ্ট মেডিকেল থেরাপি এখন অ্যাভেলেবল, এবং যেটা বলেছি সার্জারি এখন দিনে দিনে সংকুচিত হয়ে আসছে, স্কোপটা সংকুচিত হয়ে আসছে। বিশেষ করে যারা বাচ্চা চাচ্ছে এবং এআরটি অ্যাফোর্ড করতে পারে তাদের ক্ষেত্রে সার্জারি স্কোপ যথেষ্ট কম। ল্যাপারোস্কোপি কি সব এন্ডোমেট্রিয়াসিস রোগীর লাগে কিনা? না, এটা আরেকটি ভুল ধারণা। ল্যাপারোস্কোপি করার ফিল্ড এখন সংকুচিত হয়ে আসছে এবং ল্যাপারোস্কোপি করার অনেক রকম শর্ত কিন্তু আজকাল আমরা জুড়ে দিয়েছি। ওভারাইন রিজার্ভ ভালো থাকতে হবে, মেয়েটা বয়স ভালো থাকতে হবে, ইভেন হাজব্যান্ড সিমেন্ট প্যারামিটার ইজ ইম্পর্টেন্ট থিং। এবং উপরন্তু যেটা বারবার বলছি যে পেশেন্ট ডিফার করবে। পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি যদি ভালো থাকে, পেশেন্ট যদি এআরটিতে যে অ্যাফোর্ড করতে পারে, ডেফিনেটলি ল্যাপারোস্কোপি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। চিকিৎসার পরে কি এন্ডোমেট্রিয়াসিস আবার ফিরে আসতে পারে কিনা স্যার? এটা আপনি একটু আগে যেটা বলেছেন, আমি নিজে ডায়াবেটিসের রোগী, কাজে আমি পেশেন্টকে বলি আমাকে যেমন 3 বেলা ইনসুলিন নিয়ে তোমাকে দেখতে হয়, তোমাকে এবার মোটামুটি সারা জীবন এভাবেই চলতে হবে। এবং তবে সুবিধা হচ্ছে যে তুমি এটাকে যখন বাচ্চা তোমার লাগবে না তখন এটাকে কন্ট্রোল করা আমার পক্ষে অনেক ইজিয়ার হয়ে যাবে। তুমি যখন বাচ্চা চাচ্ছ তখন তোমাকে প্রেগনেন্ট করা আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে। তবে আমার মনে হয় প্রপার কাউন্সিলিং হলে পেশেন্টটা যথেষ্ট এটা ভালো বুঝতে পারে। এক্সিলেন্ট স্যার। এখন আসছি ম্যাডামের কাছে, এন্ডোমেট্রিয়াসিস থাকলে কি মা হওয়া যায়? ডেফিনেটলি, হয় নট। এন্ডোমেট্রিয়াসিসের 50% পেশেন্টদের ইনফার্টিলিটি হয়, কিন্তু সেই ইনফার্টিলিটি তো ট্রিটমেন্ট করে অনেকের বাচ্চা হয়। কাজে এন্ডোমেট্রিয়াসিস থাকলে বাচ্চা হবে না এমন কোনো কথা নেই। একজন এন্ডোমেট্রিয়াসিসের রোগী কখন ডাক্তারের কাছে যাবে? পেইন যখন সিভিয়ার ব্যথা, পেইন হয়, মাসিকের সময় ব্যথা। মাসিকের সময়। আচ্ছা, একটি মিসকনসেপশন আছে যেটি আপনারা চান আজ থেকে মানুষ বিশ্বাস করা বন্ধ করুক এন্ডোমেট্রিয়াসিস সম্পর্কে। কি মিসকনসেপশন আপনি চান যে আপনাদের রোগীরা বিশ্বাস না করুক এন্ডোমেট্রিয়াসিস সম্পর্কে? এন্ডোমেট্রিয়াসিস হলেই ওভারিয়ান রিজার্ভ একদম শেষ হয়ে যায়, বাচ্চা হয় না, এটা একটা মিসকনসেপশন। এটা ভুল। এন্ডোমেট্রিয়াসিস থাকলে তার ওভারিয়ান রিজার্ভও সংরক্ষণ করা যায়। যদি যেমন এখন এক্সটেন্ডেড মেডিকেল থেরাপি, সার্জারি কিন্তু বললাম এখন নো সার্জারি পর্যায়ে চলে এসেছি আমরা। কাজে মেডিকেল থেরাপি দিয়ে রাখলে তার ওভারিয়ান রিজার্ভ ভালো থাকে এবং বাচ্চার সম্ভাবনাটাও ভালো থাকে। একটি মেসেজ আজকে যারা শুনছেন আমাদেরকে, প্রতিটা মাকে বলেন তার মেয়েকে যেন বলে, মারা যেন মেয়েকে, তুমি প্রথমে যে কথা বলে শুরু করেছো যে মাসিকের সময় এরকম ব্যথা হয় সহ্য করো, এটি যেন না বলে। মাসিকের সময় ব্যথা হলে অনেক সময় বাচ্চারা দেখা যায় গরম পানির বোতল দিয়ে সেক দিচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, এরকম পর্যায়ে ডেফিনেটলি তাকে নিয়ে গাইনোকোলজিস্টের কাছে যাবে। আজকে যারা স্বামীরা শুনছেন তারা কি মেসেজ তাদের স্ত্রীকে দিবেন আজকে শোনার পরে? প্রপার ট্রিটমেন্ট করার জন্য প্রপার জায়গায় যেন যায় এবং ট্রিটমেন্ট করায়। অ্যাকচুয়ালি আগে পেশেন্টের কমফোর্ট দিতে হবে, তাকে ফিজিক্যালি সুস্থ রাখতে হবে, তারপরে বাকি জিনিস সেজন্য তার প্রপার চিকিৎসা করাতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, আজকের আলোচনা শেষ করার সময় আমি আবার ফিরে যেতে চাই আমাদের প্রথম রুগীটার কাছে, যে নারীর কাছে তিনি প্রতি মাসে ব্যথায় কুঁকড়ে থাকতেন, কাউকে বলেন না, যিনি হয়তো শুনেছেন সব মেয়েরই তা হয়। আজ আমরা তাকে বলতে চাই না, আপনার কষ্টকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনার কষ্ট আসলে সত্যিই কষ্ট, আপনার ব্যথাটা সত্যি, এবং আপনার চিকিৎসা পাওয়ার অধিকার আছে। এন্ডোমেট্রিয়াসিস শুধু একটি পেলভিক ডিজিজ নয়, এটা শারীরিক, মানসিক, সামাজিক এবং তার পারিপার্শ্বিক সমস্ত কিছুকে তছনছ করে দেয়। কিন্তু একই সঙ্গে আমরা আশার কথাও শুনলাম,
এন্ডোমেট্রিওসিস মানেই জীবনের শেষ নয়, এন্ডোমেট্রিওসিস মানে মাতৃত্বের স্বপ্ন শেষ নয়। সঠিক ডায়াগনোসিস, সঠিক চিকিৎসা এবং মেডিকেল থেরাপি এবং সার্জারি এবং ফার্টিলিটি সহায়তা দিয়ে একটা মা, একটা মেয়ে আবার সুস্থ হতে পারে। তাই আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় বার্তা যদি একটি আমি সবাইকে বলতে চাই, যে নারীর মাসিকের ব্যথা হয় তার সমস্যা তুড়িমুড়ে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা বার্তা আমি দিতে চাই, মেয়েদের সমস্যা শুনুন, তার ব্যথা সত্যি তা বিশ্বাস করুন, তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসুন। সম্মানিত দর্শক, আপনারা নিজের যদি এমন সমস্যা থাকে চুপ করে থাকবেন না, ডাক্তারের পরামর্শ নিন। সহ্য করো এটা বলবেন না, বলুন চলো ডাক্তারের কাছে যাই। আপনার স্ত্রী যদি দীর্ঘদিন ধরে পেইন নিয়ে কষ্ট পায় তাহলে তার পাশে থাকুন, তার কথা বিশ্বাস করুন, কারণ শুধু ওষুধ নয়, আপনি যে বিশ্বাস করলেন সেটাই হতে পারে ওষুধ। আজকের এই গুরুত্বপূর্ণ ও মানবিক আলোচনায় আমাদের সঙ্গে আমাদের যারা আছেন, প্রফেসর মারুফ সিদ্দিকী, প্রফেসর রাশিদা বেগম, আপনাদের সময় এবং উপদেশ অথবা পরামর্শের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কথা এবং পরামর্শে অনেক রোগী আজকে উপকৃত হবে, অনেক নারী উপকৃত হবে। আপনাদের এই বার্তা যা দিলেন আজকে সবার ঘরে ঘরে পৌঁছাক সেই কামনা করছি। আজকের অনুষ্ঠানে আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথম আলো, এন্ডোমেট্রিওসিস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নবিস্তা ফার্মাকে। এবং আমরা বলতে চাই যে প্রতিটা নারী যে রোগ নিয়ে নির্ণয় হচ্ছে তার পিছনে একটা গল্প আছে। এই গল্প কষ্টের গল্প না হোক, এই গল্প ভালোবাসার গল্প হোক। আমি ফাহমিদা রশিদ সাথী বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।